আমার ৪০ বছর বয়সী গৃহকর্ত্রী বাড়িতে একা ছিলেন। আমি ছিলাম তার সাধারণ এক ড্রাইভার। একদিন তাড়াহুড়ো করতে গিয়ে তার ঘরে গাড়ির চাবি দেওয়ার জন্য ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই আমি তাকে পোশাক পরিবর্তন করতে দেখলাম। এই দৃশ্য দেখে আমি ভীষণ লজ্জিত হয়ে পড়েছিলাম, কিন্তু তিনি একটুও বিব্রত হননি। বরং তিনি আমাকে ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে থাকতে বললেন এবং সেই অবস্থাতেই আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার হাত ধরে আমাকে বিছানা পর্যন্ত নিয়ে গেলেন। তারপর তিনি বললেন, আজ আমার সৌন্দর্য তোমার চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরে একটি অদ্ভুত শিহরণ শুরু হয়েছে। তোমার দৃষ্টিতে এতটা শক্তি আছে, তবে কি হবে? তিনি কথাগুলি শেষ করতে না করতেই আমি স্তম্ভিত হয়ে পড়লাম। এই গল্পের অংশে আমি তুষার নামক একটি চরিত্রে অভিনয় করছি। প্রতিদিনের মতো আমার বিকেল ৫টার শিফট শেষ হওয়ার পর আমি আমার ছোলা বিক্রির ঝুড়ি নিয়ে লোকাল ট্রেনে উঠতে বেরিয়ে পড়লাম। পুনেতে আমি প্রায় ১৫,০০০ টাকার একটি চাকরি করতাম। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কল সেন্টারে কাজ করার পর রাতে ৯টা পর্যন্ত ট্রেনে ছোলা বিক্রি করতাম। এটি ছিল আমার সাইড ব্যবসা, যাতে কিছু অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি। গত ৩ মাস ধরে আমি এই ব্যবসা শুরু করেছি এবং এতে মাসে প্রায় ৭,০০০ থেকে ৯,০০০ টাকা পর্যন্ত উপার্জন করি। যদিও আমি একা ছিলাম, কিন্তু পুনেতে খরচ কম নয়। সেদিন আমি ট্রেনে এক সুন্দর মহিলাকে দেখলাম। আমি তার সামনে আমার ঝুড়ি নিয়ে গিয়ে ছোলা কেনার প্রস্তাব দিলাম, কিন্তু তিনি না বলে লোকাল ট্রেন থেকে নেমে গেলেন। কাকতালীয়ভাবে আমার স্টেশনটিও সেটাই ছিল, তাই আমিও সেখানে নেমে গেলাম। বিস্ময়করভাবে সেই মহিলা ঠিক আমার সামনেই হাঁটছিলেন। তার মুখে এক ধরনের সরলতা দেখা যাচ্ছিল। সেদিন আমি যে তাকে সাহায্য করতে পারব তা আমি কল্পনাও করিনি। স্টেশনের বাইরে আসতেই আমি দেখলাম সেই মহিলা একটু চিন্তায় পড়েছেন এবং একটি বড় গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো সাহায্য দরকার? তিনি বললেন, তুই সাধারণ একজন ছোলা বিক্রেতা, আমাকে কি সাহায্য করবি? এত বড় গাড়ি কখনো দেখেছিসও কিনা সন্দেহ, চালানো তো আরও দূরের কথা। আমাকে এক জরুরি ড্রাইভার প্রয়োজন। আমি বললাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনার ড্রাইভার হতে রাজি আছি। যখন আমি 4 হুইলারটি চালাতে শুরু করলাম তখন আমার ড্রাইভিং দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আমার পাশে বসে আমাকে গন্তব্যের পথ নির্দেশ দিতে লাগলেন। তিনি বললেন, আমার ড্রাইভার হঠাৎ করেই গাড়ি ছেড়ে বাড়ি চলে গিয়েছে। আজকাল যে কারোরই কোনো সমস্যা হতে পারে। তার ছেলে অসুস্থ হওয়ার কারণে সে তাড়াহুড়ো করে গাড়ি এখানে রেখে চলে গিয়েছে। আমি গাড়ি চালাতে জানি না, ভাগ্যক্রমে তুমি এসে গিয়েছ। অল্প সময়ের মধ্যেই আমি তাকে তার বাংলে পৌঁছে দিলাম। পুনেতে তার বাড়িটি একটি সোসাইটিতে ছিল। তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর তিনি আমাকে ৩,০০০ টাকা দিলেন। আমি বললাম, যদি কখনো ভবিষ্যতে আপনার আমার প্রয়োজন হয় তবে আপনি আমাকে ফোন করতে পারেন। তারপর আমি তাকে একটি কাগজে আমার নাম্বার লিখে দিলাম। দ্বিতীয় দিন থেকে তার ড্রাইভার আবার কাজে ফিরে আসার কথা ছিল। কারও চাকরি কেড়ে নেওয়ার ইচ্ছা আমার ছিল না, তাই আমি আমার চাকরির সুপারিশ করিনি। কয়েকদিন পর সেই মহিলার কাছ থেকে একটি ফোন পেলাম। তিনি আমাকে তার বাড়িতে ডাকলেন। সেদিন আমি অফিস থেকে সোজা তার বাড়িতে গেলাম। তিনি বললেন, তুষার, তুমি কি আমার জন্য ড্রাইভার হিসেবে কাজ করবে? ড্রাইভার হিসেবে কাজ করার মানে ছিল আমাকে সারাদিন তার সঙ্গে থাকতে হবে। এটা আমি জানতাম। তার প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি সারাদিন তার জন্য সময় দিতে পারতাম না। আমাকে দিনের বেলায় অফিসে যেতে হতো। তিনি সম্ভবত আমার দুশ্চিন্তা বুঝতে পেরেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মাসে কত টাকা উপার্জন হয়? কোনো অতিরিক্ত কাজ করলে মাসে ২৫,০০০ টাকার বেশি উপার্জন করা সম্ভব নয়। আমার উপার্জন শুনে তিনি বললেন, আমি তোমাকে ড্রাইভার হিসেবে মাসে ৫০,০০০ টাকা দেব। তুমি কি রাজি? ৫০,০০০ টাকা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমার লটারি লেগেছে। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাব গ্রহণ করলাম। সেই মহিলার নাম ছিল পুন। তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন। পুনমজির কাছে আমার নতুন কাজ শুরু হয়ে গেল। এমনই একদিন রাতে মালকিনের বাড়িতে আমার দেরি হয়ে গেল। শেষ লোকাল ট্রেনটি আমি ধরতে পারিনি। মালকিন গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলেন। আমি গাড়ি পার্ক করে বিদায় নেওয়ার অনুমতি নিতে তার ঘরে গেলাম। আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই ঘরের দরজা না নক করেই ভেতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে আমি তাকে একটি অশালীন অবস্থায় দেখলাম। তিনি তখন পোশাক বদলাচ্ছিলেন। তাকে দেখে আমি তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর মালকিনও বাইরে এলেন। আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমি যখন মাফ চাইতে যাচ্ছিলাম তখন তিনি বললেন, কি হলো তুষার, তুমি খুব তাড়াহুড়োতে দেখাচ্ছ। আমি বললাম, মালকিন, আমাকে বাড়ি যেতে হবে। আজ খুব দেরি হয়ে গেছে। শেষ লোকাল ট্রেনটি ধরতে পারব কিনা সেই ভাবনায় ছিলাম। সেই চিন্তাতেই আপনার ঘরে ঢুকে পড়েছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন। তিনি যখন দেখলেন আমি তাকে পোশাক বদলাতে দেখে ফেলেছি তখনও তিনি বেশি রাগান্বিত হননি। বরং তিনি এ ব্যাপারে কিছুই মনে করেননি। তিনি বললেন, আজ রাতটা এখানেই থেকে যাও। যাই হোক, তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই। তুমি তো একাই থাকো, আর আমিও এখানে একা। একটা কাজ করো,
আজ থেকে তুমি আমার সঙ্গেই এখানে থেকে যাও। 1 বছর পর আমার সন্তান বিদেশ থেকে ফিরে আসবে। যখন তারা ফিরে আসবে তখন তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। ততদিন তুমি নিশ্চিন্তে এখানে আমার সঙ্গে থাকতে পারো। তার দ্বিতীয় প্রস্তাবটিও আমার জন্য লাভজনক ছিল। তবে তিনি আমার প্রতি এতটা উদার কেন ছিলেন সেটা আমি জানার চেষ্টা করিনি। তিনি আমার কাছ থেকে কোনো অয়াচিত কিছু প্রত্যাশা করবেন এমনটা আমার ধারণা ছিল না। সেই রাতেই আমি তার বাড়িতে থেকে গেলাম। তিনি আমাকে বাড়িতে থাকার জন্য একটি ঘর দিলেন। আমার ছোট, পুরনো, ভাঙাচোরা ঘর আর মালকিনের এই বিশাল বাংলে, এই দুটির মধ্যে আকাশপাতাল ফারাক ছিল। সেই দিন থেকে আমি মালকিনের সঙ্গে থাকতে শুরু করলাম। এখন রাত করে বাড়ি ফিরলেও কোনো সমস্যা হতো না, কারণ আমাকে আর কোনো লোকাল ট্রেন ধরতে তাড়াহুড়ো করতে হতো না। এক রাত মালকিন আমাকে তার ঘরে ডাকলেন। মালকিন ঘরে সবসময় খুব সাজগোজ করে থাকতেন। সেদিনও যখন আমি তার ঘরে গেলাম, তিনি তার চুল ঠিক করতে ব্যস্ত ছিলেন। আমি তার বিছানায় গিয়ে বসে পড়লাম। ঘরের শান্ত পরিবেশে যেন অন্য কোনো সংকেত পাওয়া যাচ্ছিল। আমার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। হয়তো তিনি আমাকে বলবেন যে আমার পরিবর্তে অন্য কোনো ড্রাইভার নিয়োগ করতে চান। আমি জিজ্ঞেস করলাম, মালকিন, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? কোনো কাজ ছিল কি? তিনি বললেন, অপেক্ষা করো, বলছি তো, একটু ধৈর্য ধর। আমাকে চুল ঠিক করতে দা। রাতের শোয়ার সময় কেউ এভাবে থাকতে পারে না। চুল ঠিক করার পর তিনি আমার পাশে বসে বললেন, আমি তোমাকে এমনই আমার ঘরে ডেকেছি। এখানে কাজ করতে করতে অনেক দিন হয়ে গেছে। কাজের ব্যস্ততায় আমি তোমার কোনো খোঁজ নিতে পারিনি। আচ্ছা, আমাকে বলো, তোমার পরিবারে কে কে আছে? আমার মনে হয় তুমি পুনেতে একা থাক। এটা আমি জানি, কিন্তু তোমার গ্রামে তো নিশ্চয়ই কিছু পরিবার রয়েছে। এই কথায় আমি বললাম, না, গ্রামে আমার আর কেউ নেই। আমার বাবা মা ছিলেন, কিন্তু তারা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছেন। তাদের চলে যাওয়ার পর থেকেই আমি একা আছি। মালকিন আমার থেকে প্রশ্ন করছিলেন, তাই আমিও তাকে একটা প্রশ্ন করলাম। আমি বললাম, মালকিন, আপনার স্বামীকে তো কখনো দেখিনি। আপনি সেদিন বলেছিলেন আপনার সন্তানরাও দেশে রয়েছে। আপনার কজন সন্তান আছে? তখন তিনি বললেন, আমার স্বামী কয়েক বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। আমার মাত্র একটাই ছেলে আছে, যে তার স্ত্রীসহ বিদেশে বাস করে। সে অল্প বয়সেই বিদেশে থিতু হয়ে গেছে, আর এখন আমি এখানে একাই থাকি। কথা বলতে বলতে মালকিন আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার চোখে জল ঝরছিল। আমি বললাম, যদি আপনার সন্তানের কথা মনে পড়ে তাহলে তাকে ফোন করুন, আপনার মন ভালো লাগবে। কিন্তু তিনি বললেন, তুষার, আমি আমার সন্তানের কথা ভেবে কাঁদছি না। আমার ছেলে তার জীবন নিয়ে খুব ব্যস্ত। আমি এখানে নিজের কাজেই নিজেকে ব্যস্ত রাখি। তবে মাঝে মাঝে এই একাকিত্ব আমাকে ভীষণ কষ্ট দেয়। এই কথাগুলো বলতে বলতে মালকিন তার মাথাটা আমার কাঁধে রাখলেন। তিনি এক প্রকার প্রেমিকার মতো আমার হাত ধরেছিলেন। যখন আমি তার বয়স জিজ্ঞাসা করলাম, তখন জানতে পারলাম তিনি 40 বছরে। আমি বললাম, মালকিন, আপনি একদমই 40-এর মতো দেখাচ্ছেন না। আপনি নিজেকে কিভাবে এতটা ফিট রেখেছেন? আপনার সৌন্দর্য তো একেবারে যুবতী মেয়ের মতো। আমার প্রশংসা শুনে তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, এমন প্রশংসা আগে কখনো কেউ করেনি। ধীরে ধীরে তিনি আরও কাছে আসতে লাগলেন। তার অপ্রত্যাশিত সুখের আকাঙ্ক্ষা ছিল, যা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি বললাম, আমার ঘুম পাচ্ছে, এবং আমি তার ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম। কিন্তু তিনি আমার হাত ধরে বললেন, তুষার, আমি ভাবিনি তুমি এতটা বোকার মতো হবে। একজন সুন্দরী মহিলা বারবার তোমার কাছে আসছে, আর তুমি তা বুঝতে পারছ না কেন? তুষার, তুমি যেভাবে আমার যত্ন নিচ্ছ, তাতে তুমি আমার মন জয় করে নিয়েছ। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। মালকিন 40 বছরের হলেও তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন ভীষণ ধনীও। তিনি তার একাকিত্ব কাটাতে আমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। এত সুন্দরী একজন মহিলা আমার জীবনে প্রথমবার এলেন। তার প্রস্তাব শুনে আমি একটু ভাবলাম। আমি বললাম, মালকিন, আপনি কি আমাকে শুধুমাত্র আপনার একাকিত্ব দূর করার জন্য পছন্দ করেছেন, না সত্যিই আপনি আমাকে ভালোবাসেন? তিনি বললেন, তুষার, আমি সাধারণত কোনো পুরুষের সঙ্গে সহজে কথা বলি না, কিন্তু তুমি আমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছ। আমি তোমাকে এমনই আমার ঘরে ডাকিনি। 40 বছরের এক মহিলা তার বয়সের তুলনায় বেশি উদ্যম দেখাচ্ছিলেন। ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে লাগলেন। তখন আমি তাকে থামিয়ে বললাম, মালকিন, যদি আপনি সত্যিই আমাকে ভালোবাসেন, তাহলে কাল থেকে আমাকে ড্রাইভারের মতো স্টেশনে দাঁড় করিয়ে না রেখে নিজের অফিসে নিয়ে যান। যদি আপনি তা করেন, তাহলে আমি বুঝব আপনি আমাকে ড্রাইভার থেকে প্রেমিকের মর্যাদা দিয়েছেন। আমি একজন মহিলার সঙ্গে থাকতে চাই, যে আমাকে সত্যি ভালোবাসবে। একজন ড্রাইভার হিসেবে আমি আপনার যত্ন নিতে পারি। যদি আমি আপনার জীবন সঙ্গী হয়ে যাই, তাহলে আমি আপনাকে কতটা সুখী রাখতে পারি সেটা আপনি ভাবুন। আমি তো আপনাকে বিয়ে করার কথাই ভাবছি। আমার কথা শুনে মালকিন খুব খুশি হলেন। তিনি বললেন, তুষার, যদি তুমি আমার পরীক্ষা নিতে চাও তবে নাও। আমি তাতে পাশ করবই। তোমাকে আমি সত্যিই ভালোবাসি। আমার মতো 40 বছরের এক মহিলা যদি 30 বছরের এক যুবকের প্রেম পায়,
তাহলে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমরা দুজন একে অপরের ভালোবাসা স্বীকার করে নিলাম। সেদিন রাতে মালকিন অনেক কথা বললেন। গত কয়েক বছর ধরে মালকিন খুব একা হয়ে পড়েছিলেন, এটা আমি বুঝতে পারলাম। কথা বলতে বলতে আমার হাত তার কাকনের উপর চলে গেল। তার হাতে থাকা কাকনও তার মতোই সুন্দর ছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। তখনই মনে পড়ল, মালকিন তার থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছেন। তাই আবার আমাদের ঘনিষ্ঠতা থামাতে হল। ওষুধ খাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। পরের দিন প্রতিদিনের মতো দুপুর 2টায় আমি মালকিনকে টিউশন ছাড়তে গেলাম। ড্রাইভার হিসেবে কাজ করার পর থেকে মালকিনকে স্টেশনে ছাড়তে এবং রাত হলে তাকে নিয়ে আসা, এটাই ছিল আমার কাজ। আজ পর্যন্ত মালকিন আমাকে তার অফিস পর্যন্ত নিয়ে যাননি। আমি কোনো দিন তাকে বলিনি, কিন্তু এখন যখন তিনি পুরোপুরি আমার হতে চলেছেন, তখন তার ব্যবসার দায়িত্ব নেওয়া আমারও দায়িত্ব হয়ে দাঁড়া। এটা ঠিক ছিল। সেদিন আমি তার সঙ্গে অফিস যাওয়ার জন্য বের হলাম। গাড়ি পার্ক করে বাইরে এলাম। তখন মালকিন আমাকে গাড়ি বের করে বাড়ি যেতে বললেন। তিনি বললেন, আমার ছেলে এবং বুমা বাড়িতে এসে গেছে। ছেলেটা হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালকিনের ছেলে বাড়িতে এসে গেছে, এটা শুনে আমার সব মেজাজ খারাপ হয়ে গেল। এক তো কাল রাতে মালকিন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর এখন তার ছেলের আসার কারণে আবারও একটা বাধা এসে গেল। বাড়ি পৌঁছানোর পর মালকিন আমাকে ড্রাইভার হিসেবে তার ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটা 4 বছরের মেয়ে ছিল, তার নাম ছিল নন্দিতা। অল্প সময়েই সে আমার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেল। মালকিন আমাকে কোনো অজুহাত ছাড়তে দেননি। তিনি বললেন, আমার নাতনি তোমার সঙ্গে খুব খুশি, তুমি কিছু দিন এখানে থাকো এবং তার সঙ্গে খেলো। মালকিনের ছেলের সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে তাদের বুঝে উঠতে অসুবিধা হচ্ছিল। রাতে তার ছেলে এবং বুমা তাদের ঘরে চলে গেলেন। তখন মালকিন আমাকে ফোন করলেন এবং নিজের ঘরে ডাকলেন। আমি বুঝতে পেরেছিলাম, তিনি আমার সঙ্গে দেখা না করে থাকতে পারছেন না। পুণ্যের ঘরে যেতেই তিনি দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলেন। মালকিন আমার সামনে খুবই সাহসী ছিলেন। আমি বললাম, যার জন্য আপনি অপেক্ষা করছেন তার অপেক্ষা আমিও করছি। মালকিন বললেন, এখন আর দৈনিক কাজ নিয়ে সময় নষ্ট করো না। ভুলবশত আমার ছেলে এখানে এসে গেলে আমাদের সাক্ষাৎ আবারও পিছিয়ে যাবে। তারপর তিনি আমাকে সরাসরি তার বিছানায় বসালেন। সেদিন রাতে মালকিন আমার কোলে সম্পূর্ণ তৃপ্তির সঙ্গে ঘুমালেন। তিনি নিজেকে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। পরের 4-5 দিনও এমনই কেটেছিল। কোনো না কোনো অজুহাতে মালকিন আমাকে তার ঘরে ডাকতেন। বাড়িতে ছেলে এবং বুমা থাকা সত্ত্বেও মালকিন কোনো ভয় ছাড়াই আমার থেকে সেই আনন্দ পেয়েছিলেন যা তিনি চেয়েছিলেন। তাদের 4 বছরের নাতনি তো আমার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। একবার মালকিনের নাতনি নন্দিতা খুব কান্না করতে লাগল। তাকে শান্ত করার জন্য আমি তাকে বাইরে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর মালকিন আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, নন্দিতা কোথায়? আমি তাকে বললাম, আপনি আপনার অফিসের পাশে আসুন। দুপুর 3টা থেকে আমি নন্দিতাকে নিয়ে বাইরে ছিলাম। যখন মালকিন তার অফিসের পাশে এলেন, তখন তার নাতনিকে দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, তুষার, এটা কি হচ্ছে? তুমি আমার নাতনিকে একটা ভিখারির হাতে কেন তুলে দিয়েছ? তুমি কি আমার নাতনিকে ভিক্ষা করাচ্ছিলে? মালকিন তো রাগে ফেটে পড়লেন। তার ছেলেও কথা বলা শুরু করল। সে বলল, তুষার, তুমি যা করেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশে দেব। তুমি আমাদের ধোঁকা দিয়েছ। তুমি বলেছিলে আমার মেয়েকে মায়ের অফিসের পাশে ঘোরাতে নিয়ে যাত। এখানে তো কোনো অফিসই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই তুমি আমার মেয়েকে ভিক্ষা করাচ্ছিলে। আমি বললাম, মালকিন, নিজের নাতনিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে আপনাকে খুব কষ্ট হয়েছে, তাই না? আমি তোমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছি। এই তো তোমার অফিস, যেখানে তুমি গরিব শিশুদের অপহরণ করে তাদের বিক্রি করো এবং তাদের দিয়ে ভিক্ষাবৃত্তির কাজ করা। এটাই তোমার ব্যবসা। এখানে দাঁড়িয়ে আছে 10 বছরের মেয়ে। সে আমার মেয়ে দীপ্তি। দীপ্তি আমার সব কিছু ছিল। গত কয়েক মাস ধরে আমি তোমার এখানে কাজ করছিলাম, শুধুমাত্র আমার দীপ্তিকে খুঁজে পাওয়ার জন্য। আজ পর্যন্ত তুমি আমাকে কখনো তোমার অফিসে ঢুকতে দাওনি, কারণ তোমার আসলে কোনো অফিসই নেই। এটা 2 মাস আগের কথা। আমি প্রতিদিনের মতো রাতে আমার দীপ্তির সঙ্গে বাড়ি ফিরছিলাম। রেল স্টেশনের ভিড়ে দীপ্তির হাত আমার হাত থেকে ছুটে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। পুলিশের কাছে অভিযোগও করেছিলাম, তবুও আমার দীপ্তিকে খুঁজে পাইনি। তখনই শিশু অপহরণের কথা আমার কানে আসে। প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হয়, তখন তোমার হাতে সেই ব্রেসলেট দেখেছিলাম যেটা তুমি এখনও পরেছ। সেটাই আমার এই 10 বছরের মেয়ের ব্রেসলেট। তার জন্মদিনের জন্য আমি এক পয়সা জোগাড় করে এটা কিনেছিলাম। হয়তো ডিজাইনটা তোমারও পছন্দ হয়েছে। তোমার এই ভুলটাই আমার জন্য বড় একটা সুযোগ হয়ে গেল। তোমাকে হুমকি দিয়ে কোনো সত্য বের করা সম্ভব নয়, এটা আমি জানতাম। তাই আমি নির্বে আমার মেয়েকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমার সঙ্গে প্রেমের ভান করে তোমার মোবাইল থেকে সমস্ত তথ্য জোগাড় করেছি। জানতে পেরেছি কিভাবে তুমি ছোট ছোট বাচ্চাদের অপহরণ করে কিছু দালালের হাতে তুলে দাও এবং তাদের দিয়ে রাস্তায় ভিক্ষাবৃত্তির কাজ করিয়ে টাকা কামা। যখন আমি আমার মেয়ের খোঁজ পেলাম,
তখনই ঠিক করেছিলাম মেয়েকে নিয়ে চিরতরে এই মায়ানগরী ছেড়ে গ্রামে ফিরে যাব। কিন্তু 2 মাস ধরে মেয়েকে না পেয়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম, সেই যন্ত্রণার কিছুটা হলেও তোমাকে ভোগাতে চেয়েছিলাম। কিছুক্ষণ তোমার নাতনি তোমার চোখের আড়াল হলে তোমার যে অবস্থা হয়েছিল, সেটা দেখে আমি অবাক হয়েছি। তুমি কতগুলো শিশু অপহরণ করেছ ভাবতে পারো? তাদের মা বাবা কি তাদের ছাড়া বাঁচতে পারে? তোমার মতো লোকেরা কখনোই এসব নিয়ে ভাবে না। তোমাদের তো শুধু টাকার প্রয়োজন। মালকিনের এই ঘৃণ্য সত্যটা তার ছেলেরও বুঝে গিয়েছিল। সে তার মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। এখন মালকিন আমার কাছে ক্ষমা চাচ্ছিলেন, কিন্তু ক্ষমা চেয়ে আর লাভ নেই। আমি কখনোই সেই নিচু মহিলাকে ভালোবাসিনি। তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলার ইচ্ছাও ছিল না। তার প্রেমের ফাঁদে ফেলে আমি শুধু আমার মেয়েকে খুঁজছিলাম। পুনম এবং তার দালালদের পুলিশ গ্রেফতার করেছে। আমার মেয়ের মতো আরও অনেক শিশুকে সেই নিচু লোকদের হাত থেকে মুক্ত করা হয়েছে। মালকিনের জাঁকজমকপূর্ণ সম্পদের পেছনে ছিল এক ভয়ঙ্কর কালো সত্য, যা সবার সামনে এসে গেছে। এই গল্পে তুষার তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সত্যের মুখোমুখি হয়েছে এবং সমাজে প্রচলিত অন্যায় এবং দুর্নীতিকে উন্মোচিত করেছে, যার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার শাশুড়ি ও শ্বশুরের মধ্যকার সম্পর্কের বিষয়টি আমাকে বরাবরই কৌতূহলী করে তুলত। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম, তখন তাদের ঘর থেকে শুধু একটাই কথা শুনতে পেতাম, আর একটু ধৈর্য ধরো, আর মাত্র কিছুক্ষণ। কিন্তু শাশুড়ির কণ্ঠ বলত, আমি আর সহ্য করতে পারছি না। এই কথা শোনার পর আমার মনে অদ্ভুত চিন্তা কাজ করত। কি এমন ঘটছে যে শাশুড়ি আর সহ্য করতে পারছেন না? এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আমি লুকিয়ে তাদের ঘরের দিকে উকি দিলাম। কিন্তু যা দেখলাম, তাতে আমি হতবাক হয়ে গেলাম। বন্ধুরা, পুরো ঘটনা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম মালতী। আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকি। আমার পরিবার অত্যন্ত গরিব ছিল। আমার মা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ ছিল না। মায়ের একটাই শর্ত ছিল, যেখানে আমি বিয়ে করব, সেখানেই সে থাকবে। আমার বিয়ে হয়েছিল এক সাধারণ পরিবারে। সেই ঘরে ছিলেন আমার শাশুড়ি, শ্বশুর ও তাদের ছেলে হামিদ। কিন্তু বিয়ের কিছুদিন পরই একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত ছিল। স্বামীর মৃত্যুর পর আমাদের আগের বাসা ছেড়ে দিতে হয়, তাই মা আমার সঙ্গে শ্বশুরবাড়িতেই থেকে গেলেন। তবে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির পরিবেশ একেবারেই বদলে গেল। আমার শ্বশুর কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে করেছিলেন। কিন্তু আমি লক্ষ্য করলাম, প্রতিদিন সকালে আমার নতুন সৎ শাশুড়ি চোখের পানি ফেলছেন, কখনো কাঁদতে কাঁদতে পেটে হাত রাখছেন। তাকে অসহায় দেখাত, কিন্তু যখন জিজ্ঞাসা করতাম, তখন কিছুই বলতেন না। মুখ ঘুরিয়ে নিতেন, যেন লজ্জা পান। একদিন সকালে রান্নাঘরে তাকে কান্না করতে দেখে আর সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপা? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? তিনি মাথা নিচু করে বললেন, তুমিও তো বিবাহিতা নারী, তুমি বুঝতে পারছ না আমি কি কষ্টের মধ্যে আছি। আমার স্বামী বয়সের এই পর্যায়ে এসেও 10 জন পুরুষের শক্তি ধরে রেখেছেন, আমি আর পারছি না। তার কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আমার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব অল্প ছিল, তাই আমি এই কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল, 55 বছরের শ্বশুরের এত শক্তি এল কোথা থেকে? তার হাড়মাংস তো বয়সের কারণে দুর্বল হওয়ার কথা। পরবর্তী 10 দিন আমি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলাম। প্রতিদিন শাশুড়িকে কাঁদতে দেখতাম, কিন্তু কিছু বলতাম না। আমার স্বামী মাত্র 18 বছর বয়সী ছিল, আর সে সপ্তাহে 2 বার আমার কাছে এলেই ক্লান্ত হয়ে যেত। অথচ শ্বশুর প্রতিদিন শাশুড়িকে এমন অবস্থায় ফেলে দিত যে তিনি সকালে ঘরবাড়ির কাজ পর্যন্ত করতে পারতেন না। মাঝে মধ্যে মনে হতো, শাশুড়ি হয়তো বাড়িয়ে বলছেন। এই বয়সে একজন পুরুষ কিভাবে প্রতিদিন এইসব করতে পারে? এক রাতে ঘুম আসছিল না, তাই আমি বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে কখন যে শ্বশুরের ঘরের সামনে পৌঁছে গেছি, খেয়াল করিনি। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল। শাশুড়ি রাগান্বিত কণ্ঠে বলছিলেন, তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই পাগলামি তো শেষই হচ্ছে না। আর পারছি না, আমাকে ছেড়ে দাও। শ্বশুরের কণ্ঠ এল, এখনই তো রাত শুরু হয়েছে, তুমি এত দ্রুত এসব কথা বলছ কেন? আমি আর শুনতে পারলাম না। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। কিছুক্ষণ নীরবতার পর ভেতর থেকে শাশুড়ির ধীর কান্নার শব্দ ভেসে এল। তখনই বুঝতে পারলাম ভেতরে কি ঘটছে। লজ্জায় আমি আর দাঁড়াতে পারলাম না, পেছনে ফিরে এলাম। সেই রাতের পর আমার আর কোনো সন্দেহ রইল না, শাশুড়ি ঠিকই বলেছিলেন, এই বয়সেও শ্বশুরের স্বাস্থ্যের অবস্থা দারুণ ভালো। এরপর থেকে আমি আর শাশুড়ির কষ্টের দিকে তাকাতাম না, কারণ এটা ছিল স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একদিন সকালে দেখি,
শাশুড়ি কান্নাভেজা চোখে ঘর থেকে বেরিয়ে আসছেন, সঙ্গে একটা ব্যাগ। তিনি আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, আমি আর পারছি না। এই লোক আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আমার মা তাকে থামানোর চেষ্টা করলেন, আমিও বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কোনো কিছু শোনার প্রয়োজনও বোধ করলেন না, ব্যাগ হাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আমি একবার মায়ের দিকে তাকালাম, তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি দ্রুত এক গ্লাস পানি নিয়ে তার সামনে ধরতেই মা বললেন, তোমার শ্বশুর কোনো স্ত্রীকে ঘরে টিকতে দেয় না। 55 বছর বয়সেও সে কি এমন করে যে সবাই তাকে ছেড়ে চলে যায়? এবারও একই কাণ্ড ঘটল। কিছুদিনের মধ্যেই সে আবার বিয়ের জন্য পাগল হয়ে উঠবে। মায়ের কথা শুনে আমার হেসে ফেলার উপক্রম হল, কারণ আমার শ্বশুর একজন স্ত্রী ছাড়া একদিনও চলতে পারেন না। কোনো স্ত্রী তার সঙ্গে বেশিদিন থাকতে পারেনি। অথচ এই শাশুড়ি তো বেশ ভালো মানুষ ছিলেন। সংসারের সব কাজ সামলাতেন, শ্বশুরেরও খুব যত্ন নিতেন। কিন্তু বন্ধ দরজার পেছনে কি হচ্ছিল তা কেউ জানত না। এত বয়সেও কোথা থেকে এত শক্তি পেতেন, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। এই মেয়েটিও অনেক কষ্টে পাওয়া গিয়েছিল। গরিব ঘরের মেয়ে হওয়ায় তার পরিবার তাকে এক প্রকার বাধ্য হয়ে 55 বছরের এক বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল। আমার যখন বিয়ে হয় তখন প্রথম শাশুড়ি জীবিত ছিলেন, তখন সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই শ্বশুরের নতুন বিয়ের পালা শুরু হল। প্রথম স্ত্রী কিভাবে তার সাথে মানিয়ে নিয়েছিলেন জানি না, তবে এরপরের কারো পক্ষেই বেশিদিন টিকে থাকা সম্ভব হয়নি। আমি মাকে সান্ত্বনা দিতে বললাম, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম, মাও জানতেন, এটা এত সহজে ঠিক হবে না। বাস্তবেও তাই হল। 2 দিনও কাটল না, শ্বশুর বাড়ির সব লোককে ডেকে চিৎকার করে বললেন, সাইমা চলে গেছে তো কি হয়েছে? আমার জন্য নতুন বউ খুঁজে আনো। আমি একা থাকতে পারব না। মার আগে মাথায় হাত দিয়ে বললেন, তোমার স্বভাব যদি না পাল্টায় তাহলে আমি আর তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব না। তাছাড়া এখনো সাইমা তোমার স্ত্রী, তাকে বোঝাও, ফিরে আসতে বলো। শ্বশুর তখন হাত জোর করে বলতে লাগলেন, ও খুব নখরা করত, হাত দিলেই ভান করত যেন কি হয়ে গেছে। এবার এমন কাউকে চাই যে একটু স্থির হবে, যে আমার সাথে মানিয়ে চলতে পারবে। এবার মাঝবয়সী স্বাস্থ্যবান একটা বউ খুঁজে দাও। শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে গেলেন। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। শ্বশুর যেন 18-19 বছরের কোনো ছেলের মতো আবদার করে যাচ্ছেন, অথচ তার বয়স 55, মাথার সব চুল ধবধবে সাদা। মা আর কথা না বাড়িয়ে তার কথা এড়িয়ে গেলেন। কিন্তু শ্বশুরও নাছোড়বান্দা। তিনি না খাওয়া না কথা বলা শুরু করলেন। শুধু একটাই দাবি, বিয়ে করতে হবে। নিজেকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন। রাগে মা বলে উঠলেন, এই বৃদ্ধ বয়সেও একাকিত্ব কাটে না? কত মানুষ তো স্ত্রী হারিয়ে একা জীবন কাটিয়ে দেয়, কিন্তু এ লোক তো এক মুহূর্তও স্ত্রী ছাড়া থাকতে পারে না, তাও আবার নিজের পছন্দমতো। এত বয়সে কে তাকে লোভ দেখাবে? কোথা থেকে আমি এমন কাউকে খুঁজে দেব? এখন তো গরিব মেয়েরাও তার নাম শুনলেই ভয় পায়। তার কুকীর্তি চারদিকে ছড়িয়ে পড়েছে। মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর বললাম, আমার এক বান্ধবী আছে, সাকিনা, ডিভোর্সি, এখন বাবার বাড়িতে আছে। যদি চান তার জন্য প্রস্তাব দিতে পারি। বয়স মাঝারি, স্বাস্থ্যও বেশ ভালো। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি ঠিক মনে করো তাহলে কথা বলে দেখতে পারো। তবে আমি নিশ্চিত তোমার শ্বশুর তাকেও বেশিদিন রাখতে পারবে না। মায়ের কথা শুনে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল, কারণ আমার সেই বান্ধবী খুব চালাকচতুর। এতটাই তেজি যে তার আগের স্বামীও টিকতে পারেনি। আমি মনে মনে ভাবলাম, যদি তার সাথে শ্বশুরের বিয়ে হয় তাহলে এবার হয়তো উল্টো শ্বশুরকেই সামলাতে হবে। এই ভাবনা থেকেই আমি বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি নিজেও মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন, তাই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। যদিও আমার বান্ধবী আর শ্বশুরের বয়সের পার্থক্য ছিল অনেক, তবে আমাদের শ্বশুরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই কিছুদিন পর আমার পরামর্শে একেবারে সাধারণভাবে আমার বান্ধবীর বিয়ে আমার শ্বশুরের সঙ্গে দেওয়া হল। সে আমাদের বাড়িতেই চলে এলো। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আগের শাশুড়ির মতো একই কথা বলতে শুরু করল। বলল, সে শ্বশুরের সঙ্গে আর থাকতে পারছে না এবং ফিরে যেতে চায়। আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি শ্বশুরের সঙ্গে থাকতে পারছ না কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো সব জানোই। আমি অবাক হয়ে বললাম, আমি কিছুই জানি না। তখন সে ধীরে ধীরে আমার কাছে এসে ফিসফিস করে বলল, তুমি জানো, সে বিশেষ এক ধরনের ওষুধ ব্যবহার করে। এ কথা বলে সে তার ঘরে চলে গেল। কিন্তু আমি একদম হতবাক হয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম, শ্বশুর হয়তো এমন কিছু খান যার কারণে তার এত শক্তি।
আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এ কথা আমার কল্পনারও বাইরে ছিল। আমি মাকে ইশারায় বুঝিয়ে বললাম, একবার খোঁজ নিয়ে দেখো তো শ্বশুর আসলে কি খায়। এমন না হয় এই ওষুধের কারণে নতুন বুটাও পালিয়ে যায়। মা একটু হেসে বলল, আমরা এই ব্যাপার থেকে দূরে থাকলেই ভালো। আমি তো বিধবা হয়ে এখানে বসে আছি, আমাদের খরচ তো শ্বশুরই চালায়। আমি কিভাবে এসব ব্যাপারে কথা বলি? মার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমাদের জীবিকা পুরোপুরি শ্বশুরের ওপর নির্ভরশীল ছিল। তাই মা ঠিক করলেন, শ্বশুরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার তার বিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো মেয়েই বেশি দিন টিকতে পারত না। যারা আসত তারা কিছুদিন পর চুপচাপ চলে যেত। আমার এক বান্ধবীও মাত্র 1 মাস টিকতে পারল। তারপর একদিন সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে তালাক নিয়ে চলে গেল। শ্বশুর খুব কষ্ট পেলেন এবং কান্না করতে করতে বললেন, আমার কপালে বুঝি স্ত্রীসুখ নেই, আমি একা থাকতে পারব না। শ্বশুর একদম বদলে গেলেন। রাতে ঘাড়ের ভেতর পায়চারি করতেন, সারাদিন অস্থির লাগত। মা ভালোই বুঝতে পারলেন তিনি একাকিত্ব সহ্য করতে পারছেন না। তখন মা আবার শ্বশুরের জন্য বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করলেন। একসময় এক সম্পর্কের দিদিমাকে বলল, তোমার বিধবা মেয়েকেই শ্বশুরের সঙ্গে বিয়ে দিয়ে দাও। বাড়ির ব্যাপার বাড়িতেই থাকবে, আর মেয়েটাও সংসারী হবে। এ কথা শুনে মা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? আমার মেয়ে মাত্র 18 বছরের, আর শ্বশুরের বয়স তো 55 বছর। দিদি একটু হেসে বলল, তুমি তো এতদিন নানা বয়সের মেয়েদের এনে বিয়ে দিয়েছ, এবার নিজের মেয়েকে দিতে সমস্যা কোথায়? মা হতবাক হয়ে গেলেন। দিদি চলে যাওয়ার পর তিনি ভাবনায় পড়ে গেলেন। যখন আমি এ কথা জানতে পারলাম তখন প্রচণ্ড রেগে গেলাম। আমি চিৎকার করে বললাম, এ তুমি কি বলছ? আমি কিভাবে নিজের শ্বশুরকে বিয়ে করব? মা তখন শান্তভাবে বললেন, তোমার শ্বশুর কিন্তু খুবই ধনী, আর তোমার বিধবা অবস্থাটা আমাকে কষ্ট দিচ্ছে। তোমার রূপলাবণ্য আছে, কিন্তু নতুন বিয়ের সম্বন্ধ পাওয়া কঠিন। মার কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। সত্যিই অনেক দিন ধরে আমি একাকিত্বের যন্ত্রণা সহ্য করছিলাম। একজন নারী যখন সংসার করে তারপর হঠাৎ একা হয়ে যায়, তখন তার একাকিত্ব খুব কষ্ট দেয়। তার চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষাগুলো তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। যেদিন আমি প্রথম শ্বশুরের ঘর থেকে সেই সন্ধ্যার আওয়াজ শুনেছিলাম, সেদিন সারারাত আমি নিজেও অস্থির ছিলাম। আমারও মনে হচ্ছিল আমার জীবনে কেউ ফিরে আসুক, আমাকে আগলে রাখুক। অনেক চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম, আমি শ্বশুরকে বিয়ে করব। যখন শ্বশুর এ কথা শুনলেন তখন আনন্দে পাগল হয়ে গেলেন। তিনি বললেন, এ তো আমার জন্য আশীর্বাদ, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। মাও সাদাসিধেভাবে আমাদের বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের পর আশেপাশের সবাই যখন জানতে পারল তখন সবাই হতবাক হয়ে গেল। সবাই জানত তিনি আমার শ্বশুর ছিলেন, কিন্তু এখন তিনি আমার স্বামী। আমিও ধীরে ধীরে বিষয়টি মেনে নিতে লাগলাম। তবে বিয়ের রাতেই আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমি ভাবতে লাগলাম, শ্বশুর আসলে কতটা শক্তিশালী। প্রথম রাতেই তিনি কি করবেন, আমি কি সহ্য করতে পারব? কিছুক্ষণ পর শ্বশুর ঘরে এলেন এবং আলমারি খুলে একটি খাম বের করে কোনায় রাখলেন। আমি কিছুক্ষণ চুপচাপ দেখছিলাম, তারপর আর থাকা গেল না। উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম, আব্বাজান কি করছেন? তিনি হাসিমুখে বললেন, ভাজা ছোলা আছে, আমি এগুলো খাই। শ্বশুরের এই কথা শুনে হঠাৎ করে শাশুড়ির সেই কথাগুলো মনে পড়ে গেল, যেখানে তিনি বলেছিলেন যে তার স্বামী নাকি কিছু দেশি ওষুধ ব্যবহার করেন। মুহূর্তের মধ্যে আমি খামটা তার হাত থেকে ছিনিয়ে নিলাম এবং বললাম, আপনার এগুলো খাওয়ার দরকার নেই। শ্বশুর একটু রেগে গেলেন, খামটা আমার হাত থেকে নিয়ে বললেন, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। এরপর তিনি এক মুঠো ছোলা নিলেন, তার সঙ্গে একটু মিছরি ও দুধ মিশিয়ে গ্লাসে ঢাললেন। তারপর এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু দুধ খেয়ে নিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এবার বুঝি আমিও শাশুড়ির মতো শ্বশুরের কাছে টিকতে পারব না। কিন্তু কিছুক্ষণ পর যা হল তা দেখে আমি হতবাক। শ্বশুর স্নেহমাখা কণ্ঠে আমার হাত ধরে বললেন, তুমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নাও। তার চোখে মুখে কোনো অশালীনতা বা কোনো খারাপ ইঙ্গিত ছিল না, বরং তিনি আমার ক্লান্তির কথা ভেবেছেন, আমাকে বিশ্রাম নিতে বলেছেন। আমি অবাক হয়ে রইলাম। কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে সবকিছু বেশ স্বাভাবিক লাগছিল। শ্বশুর আমাকে ডাকলেন এবং একটি খাম আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার ভবিষ্যতের জন্য। এটা তোমার নিজের নামে ব্যাংকে জমা করে রেখো, যাতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি কোনো সমস্যায় না পড়ো। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, আপনার সঙ্গী আমার জন্য যথেষ্ট, এসব টাকার দরকার নেই। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন, কিন্তু তারপরও ব্যাংকে গিয়ে সেই টাকা আমার নামে জমা করিয়ে দিলেন। এরপর কয়েকদিন কেটে গেল।
আমি শ্বশুরের মধ্যে কোনো খারাপ অভ্যাস দেখতে পেলাম না, বরং তিনি ছিলেন শান্ত স্বভাবের, দায়িত্ববান এবং খুব যত্নশীল একজন মানুষ। আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল, তবে তিনি কখনো কোনো জোরাজুরি করেননি। আমার মতামত ও সম্মতি ছাড়া কখনোই কোনো বিষয়ে আগ বাড়িয়ে যাননি। আমি অবাক হয়ে ভাবতাম, এমন ভদ্র, সংযমী মানুষও কি হয়? একদিন আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি কেন এত সংযত? আপনার বয়সের পুরুষেরা তো সাধারণত এমন হয় না। শ্বশুর তখন একটা গোপন সত্য ফাঁস করলেন, যা শুনে আমার পুরো দুনিয়াটাই কেঁপে উঠল। তিনি বললেন, আমার পুরো জীবন কেটেছে তোমার মায়ের সঙ্গে। তিনি সবসময় আমার ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখতেন, তাই তার অনুপস্থিতি আমার জন্য অসহ্য হয়ে উঠেছিল। বিয়ের কথা ভাবতাম, কিন্তু যখনই নতুন কেউ ঘরে আসত, সে শুধু আমার টাকার প্রতি আকৃষ্ট হতো। যেমন আমি তোমাকে ভবিষ্যতের জন্য টাকা দিয়েছি, ঠিক তেমনি আগের স্ত্রীদেরও দিয়েছিলাম, যেন তারা নিরাপদ বোধ করে। কিন্তু শেষ পর্যন্ত সবাই কিছুদিন পর মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে ছেড়ে চলে যেত। কেউই সত্যিকারের সম্পর্ক গড়তে চায়নি। আমি হতবাক হয়ে শুনছিলাম। তিনি বললেন, সবাই ভেবেছে আমি তো 55 বছরের এক বৃদ্ধ, কিছুদিন পর মরে যাব, তখন তারা সহজেই আমার সম্পত্তি ভোগ করতে পারবে। অথচ আমি সারা জীবন অপেক্ষা করেছি এমন একজন সঙ্গীর জন্য, যে আমাকে সত্যিকারের ভালোবাসবে, শুধু আমার টাকার জন্য নয়। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, যখন তুমি টাকা নিতে অস্বীকার করেছিলে, তখন আমি বুঝেছিলাম তুমি আমার টাকার জন্য এখানে আসনি। তুমি সত্যিই আমাকে সম্মান করো, ভালোবাসো। এই বয়সের পার্থক্য কোনো বিষয় নয়, মনের বন্ধনই আসল। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি প্রতিদিন ছোলা আর মিছরি কেন খান? তিনি হেসে বললেন, এটা শুধু শক্তি বৃদ্ধির জন্য নয়, এটা চোখের জন্যও খুব উপকারী। বয়সের কারণে আমার দৃষ্টিশক্তি একটু কমে যাচ্ছে, আমি চাই না সেটা পুরোপুরি হারিয়ে ফেলি। তার কথা শুনে আমার মনে একরকম প্রশান্তি এলো। সত্যি বলতে, তিনি ছিলেন এক অসাধারণ মানুষ, কিন্তু এই বাড়ির অন্যরা তার এই ভালোবাসার মূল্য দেয়নি। এখন আমি বুঝতে পারছিলাম, আগের স্ত্রীরা শুধু তার টাকা লুট করে পালিয়ে গিয়েছে। আর আমার মা, তিনিও এই বাড়িতে রয়ে গিয়েছেন শুধুমাত্র টাকার জন্য। যদি শ্বশুরের কাছে টাকা না থাকত, তাহলে কি মা এই বাড়িতে থাকতেন? আমি স্পষ্ট বুঝতে পারলাম, এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই মূল্যবান নয়। মানুষ টাকার পেছনে দৌড়ায়, কিন্তু সম্পর্কের কোনো মূল্য দেয় না। কিন্তু আমি এই মানুষটার ভালোবাসার মূল্য বুঝতে পারছিলাম। আজ আমি আমার 55 বছর বয়সী স্বামীর সঙ্গে সুখী জীবন যাপন করছি। ভালোবাসার জন্য বয়স কোনো বাধা নয়, যদি হৃদয় সত্যিকারের হয়। এই যুগে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। এবং সত্যিটা হল, আমাদের সমাজে টাকা ছাড়া সম্পর্ক মূল্যহীন হয়ে যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা ও যত্ন থাকলে জীবন সুন্দর হয়। আপনারা কি মনে করেন? মন্তব্যে জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।